হ্যালো গাইস আজকে আমরা ক্লাস 11-এর অফ স্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস বেকন, যেটা উনি 1625 সালে পাবলিশ করেছিলেন। এটা মূলত একটা এসে। এই এসেটার আমরা ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন অ্যান্ড অ্যানালিসিস করব। Studies serve for delight, for ornament and for ability. Now the first line, এই ফার্স্ট লাইনটাই ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন। বেসিক্যালি পুরো এসেটা এই প্রথম লাইনটার উপরেই দাঁড়িয়ে আছে, মানে পুরো এসেটাতে এই প্রথম লাইনটাকেই এলাবোরেট করা হয়েছে। না বলছি স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, এটার মানে হচ্ছে যে পড়াশোনা বা কোনো কিছু পড়া, এই কোনো কিছু পড়া বা পড়াশোনা করা, সেটা তিনটে উদ্দেশ্য আছে প্রাথমিকভাবে। প্রথম উদ্দেশ্য হচ্ছে ডিলাইট, মানে কারো কাছে অনেক সময় আছে এবং সে তার আইডিয়াল, মানে যখন কিছু করছে না সেই সময়টাতে যদি সে স্টাডি করে তাহলে সে আনন্দ পাবে, তৃপ্তি পাবে এবং অনেক স্যাটিসফ্যাকশন পাবে। এটা একটা উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে ফর অর্নামেন্ট। অর্নামেন্ট মানে হচ্ছে কথোপকথন। তুমি যখন সমাজে যে কোনো একটা গ্রুপের সাথে বা কোনো ব্যক্তির সঙ্গে কথোপকথন করবে, সেই কথোপকথনে তুমি কতটা পড়াশোনা করো তার রিফ্লেকশন বা ছাপ আসবে। তো সেই জন্য বলা হচ্ছে যে তুমি কথোপকথনে যদি একজন এক্সপার্ট বা খুবই দক্ষ হতে চাও তাহলে তার জন্য পড়াশোনার একটা বিশেষ ভূমিকা আছে। তাহলে একটা হচ্ছে নিজের প্লেজারের জন্য, মানে নিজের আনন্দের জন্য, আর একটা হচ্ছে সোসাইটিতে বা কারোর সঙ্গে কথাবার্তা বলার জন্য পড়াশোনার দরকার আছে। আর থার্ড ওয়ান আছে ফর অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে দক্ষতা। এখানে অ্যাবিলিটিটা কিসের দক্ষতা, এটা আসলে বলা হচ্ছে যে তোমার জীবনে বা তোমার ক্যারিয়ারে তুমি যদি সফলতা পেতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করতেই হবে। কারণ তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি রিয়েল লাইফে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবে, ভুল ঠিকের বিচার করতে পারবে এবং তোমার এই যে লাইফে ঘটনাগুলো চলছে, কারণ লাইফ ইজ অ্যাকচুয়ালি ভেরি কেওটিক, লাইফের মধ্যে কোনো অর্গানাইজ ব্যাপার থাকে না। লাইফটা সবসময় মনে হয় যে আমাদের আউট অফ কন্ট্রোল থাকে। সেই রকম আউট অফ কন্ট্রোল একটা জীবনকে আয়ত্তাধীন করতে বা সব কিছু অর্গানাইজ করে লাইফকে একটা পার্টিকুলার ডিরেকশনে পরিচালিত করার জন্য তোমার পড়াশোনার ভীষণ দরকার আছে। না হলে তোমার জীবনটা কিন্তু যেদিকে ইচ্ছা সেই দিকে চলে যেতে পারে। দ্য চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। যেটা আমরা প্রথমে বললাম যে তাদের প্রধান কাজ মানে এই পড়াশোনার, দেয়ার মানে এখানে পড়াশোনার, এই পড়াশোনার প্রধান ব্যবহার হচ্ছে যে তার আনন্দে। ডিলাইট মানে আনন্দ, মানে পড়াশোনা করলে একটা অদ্ভুত ধরনের আনন্দ পাওয়া যায়। কখন? ইজ ইন প্রাইভেটনেস, যখন তুমি একান্ত আছো, একা আছো, অ্যান্ড রিটায়ারিং, এবং তোমার কাছে কোনো কিছু করার নেই, সেই সময় তুমি যদি পড়াশোনা করো তাহলে সেটা থেকে প্রভূত আনন্দ কিন্তু তুমি পেতে পারো। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। ডিসকোর্স মানে কথোপকথন। বলছে অর্নামেন্ট মানে কথোপকথনে তোমার এই পড়াশোনাটা অনেক কাজে আসবে। কারো যদি অনেক পড়াশোনা থাকে তাহলে সে দেখবে যে কোনো ডিসকাশনে অংশগ্রহণ করতে পারে এবং সে সেই ডিসকাশনে যে পয়েন্টসগুলো উপস্থাপন করে সেগুলো সত্যি সবার জন্য গ্রহণযোগ্য হয় এবং তাকে শুনেই বোঝা যায় যে সে যে কথাগুলো বলছে সেগুলোর পিছনে ভ্যালিড রিজন মানে কারণ আছে এবং সেগুলো গ্রহণযোগ্য এবং সেইগুলো একজন পড়াশোনা ব্যক্তির মুখ থেকেই বেরোতে পারে। আর থার্ড কি ফর অ্যাবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। তাহলে অ্যাবিলিটি মানে দক্ষতা কিসের?
ইজ ইন জাজমেন্ট, মানে কোনো জিনিসকে বা কোনো ব্যক্তিকে বা কোনো একটা সিচুয়েশনকে বিচার করার বা বিবেচনা করার যে ক্ষমতা, সেটা কিন্তু তোমার পড়াশোনা থেকেই আসে। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, বিজনেস মানে এই তোমার জীবনে যে সমস্ত ঘটনাগুলো চলে, মানে জীবনের ঘটনা প্রবাহ, সেই জীবনের ঘটনা প্রবাহটাকে তুমি কিভাবে নিজের মতো করে সাজিয়ে তুলবে এবং সব কিছুকে একটা অ্যারেঞ্জড ওয়েতে, একটা অর্গানাইজড ওয়েতে নিয়ে এসে তোমার জীবনটাকে চালাবে, সেটা কিন্তু পড়াশোনার কারণেই হয়। পড়াশোনা না থাকলে তোমার জীবনটা কিন্তু আনঅর্গানাইজডই থেকে যাবে। তাহলে এই দক্ষতাটা আমরা পড়াশোনা থেকে পাই। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, যারা খুব দক্ষ, যারা ধর একই কাজ বছরের পর বছর ধরে করে আসছে, না তারা এক্সিকিউট মানে কোনো কিছু করার ক্ষমতা, সেটা তারা কিন্তু খুব দক্ষতার সঙ্গেই করতে পারবে, এটা ঠিক। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, বা কোনো একটা অবস্থা বা কোনো একটা সার্কামস্ট্যান্সকে বিচার করারও তাদের ভালো ক্ষমতা আছে যারা এক্সপার্ট, ওয়ান বাই ওয়ান। কিন্তু তারা এগুলো কীভাবে করে? একটার পরে একটা করে, একই সঙ্গে করতে পারে না। But the general counsels and the plots and marshalling of affairs. Now here is the difference between an expert আর একটা learned person. Expert মানে কি? Let's say the example of a garage mechanic. Now সেই garage mechanic, সে হয়তো 20 বছর ধরে একটা গ্যারেজে কাজ করে, সে একজন খুব দক্ষ একজন মেকানিক, তাহলে সে হচ্ছে এক্সপার্ট। কিন্তু তার যদি পড়াশোনা না থাকে তাহলে কিন্তু সে সারা জীবন ওই গ্যারেজ মেকানিকই থেকে যাবে। সেই গ্যারেজ মেকানিক থেকে একটা বড় লেটস সে শোরুমের মালিক কিন্তু হতে পারবে না, যেখানে তার নিচে হয়তো 100 জন কাজ করছে। তাহলে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সপার্ট আর একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে, মানে যার মধ্যে পড়াশোনা আছে। যে পড়াশোনা আছে সেই কী করবে? সে পুরো ব্যাপারটাকেই উপর থেকে দেখতে সম্মত হবে এবং কীভাবে ওটাকে আরও ডেভেলপ করা যায়। এবং মার্শালিং দ্য অ্যাফেয়ার্স মানে কীভাবে এই যে আমি যেটা করছি সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেটাকে আরও ব্রড সেন্সে এবং সেটাকে আরও সাকসেসফুল করতে পারি, সেই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র যারা পড়াশোনা করেছে তারাই করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সপার্ট অ্যান্ড আ পারসন হু হ্যাজ স্টাডিজ। To spend too much time in studies is sloth. তারপরে ফ্রান্সিস বেকন আবার আমাদেরকে সাবধান করে দিচ্ছে যে বেশি পড়াশোনা বা শুধুমাত্র যদি পড়াশোনা করি ইজ স্লথ, তাহলে সেটাও আবার ব্যর্থ হতে পারে বা সেটাও সঠিক নয়। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। আবার তুমি পড়াশোনা এই জন্যই করেছো যাতে তুমি কথোপকথনে অংশগ্রহণ করে এটা জাহির করতে পারো যে তুমি কতটা পড়াশোনা করেছো। তাহলে এইটাই যদি তোমার পড়াশোনার উদ্দেশ্য হয় তাহলে সেটাকে বলে অ্যাফেক্টেশন, মানে শো অফ, বা তুমি ঠাঁট ঠমক দেখানোর চেষ্টা করেছো, সেটাও ঠিক নয়। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার। ভেরি ইম্পর্টেন্ট লাইন, মেবি কোয়েশ্চেনও আসতে পারে যে হিউমার অফ আ স্কলার। এখানে হিউমার মানে মজা নয়, আসলে এটাকে বলা হচ্ছে হিউমার মানে দোষ বা ত্রুটি। স্কলার মানে কি? যে প্রচুর পড়াশোনা করেছে। বেশিরভাগ স্কলারের একটা ত্রুটি থাকে, সেই ত্রুটিটা কি? সেই ত্রুটিটা হচ্ছে যে দে মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস। তারা কোনো একটা ব্যাপার যখন বিবেচনা করে বা বিচার করে তখন তারা একমাত্র তার বইয়ে পড়া যে জ্ঞান সেটার ওপরেই নির্ভর করে এবং সেই বইয়ে পড়া জ্ঞানে বা বইয়েতে যা লেখা আছে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করে সে যে কোনো ব্যাপারের জাজমেন্ট বা বিচার করে। ফ্রান্সিস বেকন বলছেন সেটাও ভুল, কারণ তুমি যখন বিচার করছো তখন বইয়ের তোমার যে নলেজ বা বুকিশ নলেজ বা বই পড়ে যে নলেজ তুমি সংগ্রহ করেছো তার সঙ্গে রিয়েল লাইফটাকেও তোমাকে বিবেচনা করতে হবে। তার মানে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স যদি তোমার না থাকে, শুধুমাত্র
বইয়ের রুলের হিসাবে যাও তাহলে কিন্তু তোমার জাজমেন্টটা ভুল হবে। এবং এটাই হচ্ছে হিউমার অফ আ স্কলার, মানে বেশিরভাগ স্কলাররা এই ভুলটাই করে থাকে। দি পারফেক্ট নেচার অ্যান্ড আ পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। এখানে নেচার মানে ন্যাচারাল অ্যাবিলিটির কথা বলা হচ্ছে। আমাদের কিছু ইনবর্ন ট্যালেন্টস থাকে, সেটাকে বলা হয় ন্যাচারাল অ্যাবিলিটিস, যেগুলো নিয়েই আমরা জন্মগ্রহণ করি। কেউ হয়তো ন্যাচারালি ম্যাথস ভালো বোঝে বা ভালো করতে পারে, কেউ হয়তো সায়েন্সটা ভালো বুঝতে পারে, কারোর মধ্যে হয়তো ভাষার দক্ষতা আছে। এই যে ন্যাচারাল অ্যাবিলিটি বা যেটা নিয়ে সে জন্মগ্রহণ করেছে, সেইটাকে সে আরও এনহ্যান্স বা উন্নীত করতে পারে কিসের দ্বারা? মানে পড়াশোনার দ্বারা। আমার মধ্যে কোনো ন্যাচারাল অ্যাবিলিটি আছে বা ভগবান প্রদত্ত কোনো ক্ষমতা আছে, সেটাকে আমি যদি পড়াশোনার মাধ্যমে আরও রিফাইন্ড না করি, তাহলে কিন্তু সেই ন্যাচারাল অ্যাবিলিটিটা আমার ফ্লারিশ করবে না। এবং সেই জন্যই ফ্রান্সিস বেকন বলছেন, তোমার যদি কোনো ন্যাচারাল অ্যাবিলিটি থাকে তাহলে সেটা একমাত্র উপায় আরও বর্ধিত করার হচ্ছে পড়াশোনা, অ্যান্ড আ পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। এবং শুধু এটাই নয়, এবং ফ্রান্সিস বেকন বলছেন শুধুমাত্র তার উপরে পড়াশোনা করলে হবে না, তার এক্সপিরিয়েন্সও তোমাকে অর্জন করতে হবে। এক্সপিরিয়েন্স মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। লেটস টেক এক্সাম্পল, যে আমি হয়তো ন্যাচারালি যন্ত্রপাতিতে ভালো, মানে আমার যন্ত্রপাতি ভালো লাগে। আমার যেহেতু যন্ত্রপাতি ভালো লাগে বা আমার হয়তো গাড়ির যন্ত্রপাতি স্পেশালি ভালো লাগে, আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়লাম, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিটেক করলাম, তারপরেও যদি কিছু পড়াশোনা হয় তাও করলাম, তারপরে হয়তো কোনো স্পেশাল ডিগ্রি নিতে বিদেশ গেলাম, সেটাও করলাম, সব পড়াশোনা করলাম, কিন্তু কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি করলাম না। তার মানে আমি হাতে কোনোদিনও কোনো যন্ত্রপাতি নিয়ে একটা গাড়িকে খোলার চেষ্টা করলাম না, বা হাতে কলমে কোনো গাড়িকে দেখলাম না। ফ্রান্সিস বেকন বলছেন এরকম পড়াশোনার কোনো লাভ নেই। এরকম পড়াশোনা করলে তোমার ন্যাচারাল অ্যাবিলিটি যেটা ছিল অলরেডি, সেটা কিন্তু এনহ্যান্স হবে না। তোমার ন্যাচারাল অ্যাবিলিটি যেটা আছে সেটাকে এনহ্যান্স করতে গেলে শুধুমাত্র পড়াশোনা নয়, তার সাথে সাথে হাতে কলমে বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতাও সঞ্চয় করতে হবে। তাহলে এই দুটো সংমিশ্রণেই তোমার মধ্যে যে ন্যাচারাল অ্যাবিলিটি আছে সেটার উন্নতি হবে। ফর ন্যাচারাল অ্যাবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্লান্টস। তারপরে ফ্রান্সিস বেকন বলছেন, এটা বোঝাচ্ছেন যে ন্যাচারাল অ্যাবিলিটি মানে আমাদের মধ্যে যে সহজত একটা দক্ষতা আছে, যেটা আমরা নিয়ে জন্মগ্রহণ করেছি, সেগুলো হচ্ছে অযত্নে বেড়ে ওঠা একটা প্লান্ট, একটা চারা গাছের মতো, যেটা জঙ্গলে আমরা দেখতে পাই, সেটা কেউ লাগায়ও নি, সেখানে কেউ জলও দেয় না, সেটা প্রকৃতির হিসাবে বেড়ে উঠছে। কিন্তু সেই যে প্রকৃতির হিসাবে যে প্লান্টটা বেড়ে উঠছে, সেটার কি দরকার? সেটা থেকে যদি আমি ম্যাক্সিমাম বেনিফিটস পেতে চাই, তাহলে কি করতে হবে? দ্যাট নিড প্রুনিং। প্রুনিং মানে কি? তাকে কাটছাট করতে হয়। সেটা যদি ভুল দিকে বেড়ে যায়, তাহলে সেগুলো কাটছাট করে সেটাকে সঠিক দিকে ডিরেকশন দিতে হয়, তবেই একটা গাছ ঠিকঠাকভাবে বেড়ে ওঠে এবং ফলদায়ক হয়। আর না হলে কিন্তু একটা গাছ, সেটা যদি যত্ন না নেওয়া হয়, সেটা যদি কাটছাট করা না হয়, তাহলে সেটা কি হয়? ওয়াইল্ড ট্রিতে পরিণত হয়, মানে একটা অবাধ বা অবাধ্য গাছে পরিণত হয়, যেটা থেকে কোনো ফলই পাওয়া যায় না। তাহলে ঠিক সেই রকম মানুষের যদি ন্যাচারাল দক্ষতা থাকে, তাহলে সেটারও প্রুনিং মানে কাটছাটের দরকার আছে। এবং এটা কিভাবে হবে? বাই স্টাডি। সেটা কিভাবে হবে? পড়াশোনার দ্বারা হবে। মানে পড়াশোনা করলেই তুমি বুঝতে পারবে যে তোমার কোন দিকে যাওয়া উচিত, তোমার কোন দিকে সহজাত প্রবৃত্তি আছে, আর কোন দিকে তোমার যাওয়া উচিত নয়। And studies themselves do give forth directions too much at large. তারপর ফ্রান্সিস বেকন আবার সাবধান করছেন, কিন্তু শুধুমাত্র পড়াশোনা করলে এই যে গিভ ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ, মানে সে যে দিকটা স্থির করে দেয়, সেই দিকটা হচ্ছে খুবই জেনারেল বা সাধারণ। মানে বলা হচ্ছে যে শুধুমাত্র বই থেকে সংগৃহীত যে নলেজ, সেই নলেজটা সঙ্গে যদি আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার সংমিশ্রণ না থাকে, তাহলে সেটা পড়াশোনা নয়, তাতে কিন্তু কোনো কাজ হয় না।
এবং সেই জন্য বলছে বইয়ের মধ্যে যে নলেজটা থাকে সেটা হচ্ছে খুবই জেনারেল, মানে কেস টু কেস বেসিসে ভ্যারি করে না, এবং তার ফলেই শুধুমাত্র পড়াশোনা করাটা ইজ নট এনাফ এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স। সেই কথাটা উনি বললেন যে এটা তখনই সম্ভব যদি তার সঙ্গে বাউন্ডেড মানে বেঁধে দেওয়া, মানে ওই পড়াশোনার সঙ্গে যদি আমরা বাস্তব জীবনের অভিজ্ঞতাটাকে বেঁধে দিই, তাহলেই একজনের ন্যাচারাল অ্যাবিলিটি সেটা ফ্লারিশ হবে, সেই ন্যাচারাল অ্যাবিলিটিটা থেকে সে জীবনে সাকসেসফুল হতে পারবে এবং সমাজের জন্য বা হিউম্যান কাইন্ডের জন্য সে কিছু করতে পারবে। নাও ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ। এই ক্রাফটি মানে হচ্ছে ধূর্ত, যারা নিজেদের খুব শেয়ানা মনে করে, চালাক মনে করে, অন্যদের থেকে বুদ্ধিমান মনে করে, তারা কি করে, তারা এই পড়াশোনাকে কন্ডেম মানে দোষারোপ করে যে এসব পড়াশোনা করে কিছু হয় না। তোমার যদি প্রেজেন্স অফ মাইন্ড থাকে, তুমি যদি চালাক চতুর হও, তাহলেই জীবনে তুমি সফলতা অর্জন করবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, চালাক চতুরতার মাধ্যমে বা ধূর্তামির মাধ্যমে আমরা শর্ট টার্ম সাকসেস পেতে পারি, কিন্তু লং টার্ম সাকসেস পাওয়ার জন্য তোমার পড়াশোনার দরকার আছে। লং টার্ম সাকসেস কখনো চালাকির মাধ্যমে পাওয়া যায় না। কিন্তু যারা ক্রাফটি ম্যান তারা সেটাই মনে করে যে এই চতুরতার মাধ্যমে, এই চালাকির মাধ্যমে বা লোককে এরকম বোকা বানিয়ে হয়তো আমি সারা জীবনটাকে চালিয়ে নিতে পারব। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম। আবার যারা পড়াশোনা করেনি এবং তারা ক্রাফটিও নয়, তারা কি করে, যারা অনেক পড়াশোনা করেছে তাদেরকে কি করে অ্যাডমায়ার করে, মানে ভীষণ সম্মান করে, যে না জানি তারা কত বড়ই না লোক। অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। কিন্তু ওয়াইজ যারা জ্ঞানী, তারা কি করে, তারা কিন্তু এই পড়াশোনাটাকে ব্যবহার করে এবং সেই পড়াশোনাটাকে রিয়েল লাইফে বা বাস্তব জীবনে ব্যবহার করে সে তার জীবনে সাকসেসফুল হয় বা তার জীবনটাকে সে সুন্দরভাবে পরিচালনা করে। তাহলে ওয়াইজ তাদেরকেই বলা হয় যারা পড়াশোনা তো করেইছে এবং সেই পড়াশোনাটাকে বাস্তব জীবনে কীভাবে ব্যবহার করতে হবে সেটাও শিখেছে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, but that is a wisdom without them and above them won by observation. Now for they teach not their own use, এখানে they মানে ওই পড়াশোনাকে বলা হচ্ছে। সেই যে তুমি পড়াশোনা করেছো সেই পড়াশোনা কিন্তু তোমাকে শেখাবে না যে এই পড়াশোনাটাকে তুমি বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু পড়াশোনা তোমাকে শেখায় না। পড়াশোনা থেকে তুমি শুধুমাত্র জ্ঞানী হতে পারবে, তুমি ইনফরমেশন দ্বারা নিজেকে এনরিচ করতে পারবে। বাট দ্যাট ইজ a wisdom without them and above them won by observation. তাহলে তুমি যে পড়াশোনাটা করলে সেই পড়াশোনাটাকে কিভাবে তুমি বাস্তব জীবনে বা এই কমপ্লেক্সিটিস অফ রিয়েল লাইফ বা বাস্তব জীবনে যে জটিলতা তার মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমার অবজারভেশনের ক্ষমতার উপরে। মানে তুমি পৃথিবীটাকে কত পুঙ্খানুপুঙ্খভাবে দেখো এবং পৃথিবীতে যা যা ঘটনা ঘটছে সেগুলোকে তুমি কত ভালোভাবে লক্ষ্য করো, বা মানুষের যে নেচার, হিউম্যান নেচার, সেটাকে তুমি কত ভালোভাবে অবজার্ভ করো, বা কোনো একটা ঘটনাকে তুমি কত ভালোভাবে অবজার্ভ করো, তার উপর নির্ভর করছে যে তুমি কিভাবে তোমার পড়াশোনাটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করবে। লেট মি গিভ ওয়ান এক্সাম্পল। তুমি হয়তো হিস্ট্রির অনেক পড়াশোনা করে জানতে পারলে যে ওয়ার ইজ নট গুড ফর হিউম্যান কাইন্ড। ওয়ার্ল্ড ওয়ার 1 সম্বন্ধে পড়লে, ওয়ার্ল্ড ওয়ার 2 সম্বন্ধে পড়লে এবং তার যে ভয়াবহ পরিণতি সেগুলো সম্বন্ধে পড়লে, তাহলে এই ইনফরমেশন তোমার কাছে আছে। বেসড অন দিস ইনফরমেশন, তাহলে তুমি যদি এমন একটা পদে থাকো, সাপোজ লেটস সে ইউ আর এ পলিটিশিয়ান, তাহলে তোমার কাছে যেহেতু যুদ্ধ সম্বন্ধে অনেক পড়াশোনা আছে এবং তার ভয়াবহতাটা তুমি জানো এবং কী কারণে যুদ্ধটা হয়েছিল শুরু সেটা তুমি জানো, তাহলে তুমি অ্যাজ এ পলিটিশিয়ান তুমি সেই স্টেপগুলো নিতে পারবে যে স্টেপগুলো ওই যুদ্ধ হওয়া থেকে মানুষকে বিরত করবে। তাহলে আমার যে পড়াশোনা একটা করেছিলাম সেই পড়াশোনাটার আমি একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশান আমার পলিসির মাধ্যমে দিতে পারলাম। রিড নট টু কন্ট্রাডিক্ট অর কনফিউট। কন্ট্রাডিক্ট মানে কেউ একটা কথা বলেছে সেই কথাটার বিরুদ্ধে যে কথা বলা, এবং কনফিউট মানে কাউকে বিভ্রান্ত করা।
তুমি পড়াশোনা করো, কিন্তু সেই পড়াশোনা করার উদ্দেশ্য অন্য কাউকে ভুল প্রমাণিত করা যেন না হয়, বা অন্য কাউকে বিভ্রান্ত করা, এই উদ্দেশ্য নিয়ে তুমি পড়াশোনা করো না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড। আবার পড়াশোনা যখন তুমি করছো, বইয়েতে যা লেখা আছে সেটাকেই তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিও না। এটা করলেও তোমার কিন্তু পড়াশোনা করার যে আসল পারপাস সেটা কিন্তু ফুলফিল হবে না। নর টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স। আবার তুমি হয়তো খুব বেশি পড়াশোনা করেছো এবং তুমি জাহির করতে চাইছো যে তুমি ওই ব্যাপারটার সম্বন্ধে কত জানো, এবং সেই জন্য তুমি খুঁজছো কে এইসব ব্যাপারে কথা বলছে, এবং যখনই কেউ এইসব ব্যাপারে কথা বলছে তুমি সেখানে অংশগ্রহণ করতে চাইছো, শুধুমাত্র এইটুকু জাহির করার জন্য যে তুমি অনেক এই বিষয়ে পড়াশোনা করেছো। তাহলে এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে তোমার পড়াশোনার যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু সাধিত হলো না। তাহলে কিসের জন্য পড়বো? বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। আমি পড়াশোনা যখন করব, সেই পড়াশোনাটা করব একটা হচ্ছে ওয়ে, মানে সেটাকে যাতে সেটার উপরে আমি বিশ্লেষণ করতে পারি, সেটার উপরে যাতে আমি ভাবনা চিন্তা করতে পারি, তার জন্য পড়াশোনাটা করব। আর কনসিডার মানে বিবেচনা করা, আর বিবেচনা করার জন্য যে হ্যাঁ এইটা লেখা আছে, তাহলে এটা থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি। দ্যাট শুড বি ইয়োর পারপাস অফ স্টাডি। তার মানে তুমি স্টাডি যখন করবে, বি ওপেন, মানে তোমার মনটাকে খোলা রেখে পড়াশোনাটা করতে হবে, যে আই অ্যাম স্টাডিং সো দ্যাট আই ক্যান হ্যাভ এ নিউ আন্ডারস্ট্যান্ডিং, যাতে আমার আন্ডারস্ট্যান্ডিং আগে যেটা ছিল সেটা থেকে আরও একটা গভীরতর আন্ডারস্ট্যান্ডিং যেন আমি পেতে পারি। সাম বুকস আর টু বি টেস্টেড। না, এখানে একটা অন্য সেকশন এসছে। এখানে ফ্রান্সিস বেকন বলছেন সাম বুকস আর টু বি টেস্টেড, মানে কিছু বই আছে সেগুলো শুধু চেখে দেখাটাই ভালো। আদার্স টু বি সোয়ালোড, সোয়ালোড মানে গিলে নিতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, আর কিছু কিছু বই আছে সেগুলোকে শুধুমাত্র চেবাতে হবে তাই নয়, তাদেরকে হজম করে ফেলতে হবে। তার মানে লাইট থেকে ডার্কার। বলছে কিছু কিছু বই আছে সেইগুলোকে অত পুঙ্খানুপুঙ্খভাবে না পড়লেও হবে। সেই বইগুলো পড়ে ওয়ে করা বা কনসিডার করা, চিন্তন বিচার করা, বিশ্লেষণ করা দরকার নেই, সেগুলো শুধু একবার চেখে দেখে নিলেই হবে। মানে কিছু কিছু বইয়ের সামারি যদি আমি পড়ে নিই তাহলেই যথেষ্ট, যেগুলো লেস ইম্পর্ট্যান্ট বুক। ফর এক্সাম্পল, লেটস সে একটা বই হয়তো আছে যে হাউ টু মেক স্যালাড। নাও স্যালাড তৈরি করা এটা একটা খুব সাধারণ জিনিস, তাহলে সেটার জন্য একটা বইয়ের একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ে সেটার ব্যাপারে ভাবনা চিন্তা করা কোনো দরকার নেই। সেটা সামারিটা কেউ যদি আমাকে বলে দেয়, তাহলে আমি বিবেচনা করব যে ওই বইটার আমার আর পড়ে সময় নষ্ট করার দরকার নেই। তার মানে তোমার লাইফে লেস ইম্পর্ট্যান্ট জিনিসের উপরে বা বিষয়ের উপরে যদি কোনো বই থাকে, তাহলে সেই বইগুলোকে শুধুমাত্র টেস্ট বা সামারিটা পড়লেই চলবে। আবার কিছু কিছু বই আছে সেগুলোর বিষয়বস্তুটা তো একটু গুরুতর, তাহলে তাদেরকে সোয়ালোড মানে তাদেরকে গিলে ফেলতে হবে, মানে তাদেরকে পুরোটাই পড়তে হবে, কিন্তু একটু তাড়াতাড়ি পড়লেও চলবে। সেই জন্য বলছে সোয়ালোড মানে না চিবালেও হবে। আর কিছু বই আছে যেগুলো হয়তো জীবনের খুব কমপ্লেক্স কিছু কনসেপ্টকে বিশ্লেষণ করছে, সেইগুলোর কিন্তু তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন পড়তে হবে, এবং পড়ে সেগুলোকে বুঝতে হবে এবং সেগুলোকে কনসিডার করতে হবে, মানে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই ধরনের, তাহলে তোমাকে দেখে নিতে হবে যে কোন বইটা কীরকম, অ্যাজ পার দ্য ইম্পর্টেন্স তোমাকে এইভাবে ভাগ করে নিতে হবে যে কোনগুলোকে টেস্ট করবে, কোনগুলোকে সোয়ালো করবে, আর কোনগুলোকে চিউড অ্যান্ড ডাইজেস্টেড করবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড ওনলি ইন পার্ট। সেটাই বলছে দেখো, যে কিছু বই সেগুলোর শুধুমাত্র প্রধান অংশটা পড়লেই চলে বা সামারিটা পড়লেই চলে। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, আর কিছু বই সেগুলোকে পুরোটাই পড়তে হবে, কিন্তু কিউরিয়াসলি অত উৎসুকতার সঙ্গে না পড়লেও চলবে। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোলি, আর কিছু বই আছে সেগুলোকে পুরো পড়তে হবে, অ্যান্ড উইথ ডিলিজেন্স মানে অধ্যবসায়ের সঙ্গে পড়তে হবে, অ্যান্ড অ্যাটেনশন এবং পুরোপুরি মনোযোগ দিয়ে পড়তে হবে। সাম বুকস আর অলসো মে বি রেড বাই ডেপুটি, অ্যান এক্সট্র্যাক্ট মেড অফ দেম বাই আদার্স। যেটা আমরা বলছিলাম যে কিছু বই আছে সেগুলো মে বি রেড বাই ডেপুটি। ডেপুটি মানে অন্য কাউকে এই বইটা পড়ার কাজটা তুমি দিলে।
বা অন্য কেউ বললো আমি সেই বইটা পড়েছি, তার কাছ থেকে শুধুমাত্র আমি একটু সামারিটা জেনে নিলাম, তাহলেই হবে। কিন্তু মনে রাখতে হবে সেগুলো শুধুমাত্র সেই বইগুলোর জন্যই করবে যে বইগুলোর বিষয়বস্তু হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট থিংস। স্পেশালি ইংলিশের ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের একটা সামারি কালচার আছে, যে যাই আছে সেটা একটু সামারি করে বলে দিক না, বাট তোমাকে মনে রাখতে হবে যে এইগুলো ইনক্লুড করা হয়েছে তোমার সিলেবাসের মধ্যে, তার মানে এগুলোকে তোমাকে ওই চিউড অ্যান্ড ডাইজেস্টেড ওই ক্যাটাগরিতে ফেলতে হবে। এই সামারি কালচারে থাকলে কী হবে, হয়তো শর্ট টার্ম সাকসেস তুমি পাবে, মানে ইংলিশ হয়তো এক্সামে আমি কোনো প্রকারে ভালো মার্কস পেয়ে গেলাম, বাট এই যে এসেটাকে দেওয়া হয়েছে বা এই যে গল্পটাকে তোমাকে দেওয়া হয়েছে সিলেবাসে বা ইনক্লুড করা হয়েছে, সেটার আসল যে উদ্দেশ্য যে প্রত্যেকটা লাইনকে পড়া মানে বোঝা এবং সেটাকে কনসিডার করা এবং রিয়েল লাইফে সেটাকে অ্যাপ্লাই করা, সেটার জন্যই তো সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। অনেক চিন্তা ভাবনা করে অনেক স্কলার্সরা একসঙ্গে বসে সিলেবাসটাকে ঠিক করেন। তাহলে সেইটাকে সম্পূর্ণ বাইপাস করে আমি যদি শুধুমাত্র সামারিটা পড়ি, তাহলে বলতে হবে যে যেটা থেকে আমি 100% বেনিফিট পেতে পারতাম তার শুধুমাত্র 10% পেলাম, আর নিজেকে 90% বেনিফিট পাওয়া থেকে বঞ্চিত করলাম। সো তোমাদের যদি কিউরিওসিটি থাকে তাহলে বলবো যে তোমাদের সিলেবাসে যা আছে, শুধুমাত্র ইংলিশ নয়, এনি সাবজেক্ট যে চ্যাপ্টার্স আছে সেই চ্যাপ্টার্সগুলো কিন্তু তোমার ওই ক্যাটাগরিতে ফেলতে হবে। কোন ক্যাটাগরি? যে ক্যাটাগরিতে লেখা আছে যে ওখানে চিউড অ্যান্ড ডাইজেস্টেড, মানে তোমাকে ওগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যবসায়ের সঙ্গে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সেগুলোকে বুঝতে হবে। কেন বুঝতে হবে? যাতে সেই চ্যাপ্টারগুলো থেকে যে সমস্ত নলেজ প্রাপ্ত আমি করলাম সেই নলেজটাকে আমি যাতে রিয়েল লাইফে ব্যবহার করতে পারি। এটাই যদি না করতে পারলাম তাহলে পড়াশোনা করা কিন্তু কোনো মানেই হয় না। যাই হোক, অ্যান এক্সট্র্যাক্টস মেড অফ দেম বাই আদার্স, অন্য কেউ সামারি করেছে সেটা পড়ে নাও, বাট দ্যাট উড বি only in the less important arguments and the meaner sort of books. ফ্রান্সিস বেকন কিন্তু সাবধান করে দিচ্ছেন আমাদেরকে যে দেখো এই যে সামারি তোমরা পড়ছো সেটা শুধুমাত্র কিন্তু লেস ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টস, মানে যে সমস্ত আর্গুমেন্টসগুলো অত জরুরি বা গুরুত্বপূর্ণ নয় সেই আর্গুমেন্টসগুলোর জন্য, অ্যান্ড মিনার সর্ট অফ বুকস, মানে যে বুকসগুলোর বিষয়বস্তু হচ্ছে খুবই ট্রিভিয়াল, মানে ছোটোখাটো জিনিস। তাহলে এই লেস ইন্টেলিজেন্ট যে বই, যেগুলো হচ্ছে ডেইলি টু ডেইলি লাইফে সাধারণ জিনিসের সঙ্গে ডিল করে, এই লেস ইম্পর্ট্যান্ট বুক হলে সেইগুলোই কিন্তু তুমি শুধুমাত্র সামারি পড়ো, অন্যগুলো না। ফর এক্সাম্পল, তুমি যদি একটা বই পড়ছো যে বইয়ের বিষয়বস্তু হচ্ছে সাইকোলজি অফ হিউম্যান মাইন্ড, না এটা একটা ভাস্ট চ্যাপ্টার, এবার এটার যদি তুমি একটা সামারি পড়ো তাহলে কিন্তু হবে না। তারপর উনি বলছেন, দেখো বলছেন এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার ফ্ল্যাশি থিংস, বলছে এছাড়া যদি তুমি সব বইয়ের জন্যই এই থিওরিটা অ্যাপ্লাই করো যে সবেরই আমি সামারি পড়ব, তারপরে যে সামারি পড়া মানে হচ্ছে ডিস্টিলড বইয়ের মতো। নাও ডিস্টিলড বই আর ডিস্টিল ওয়াটার, সেই সময় ফ্রান্সিস বেকনের সময় ডিস্টিল ওয়াটারকে ধরা হতো যে এটা এমন একটা ওয়াটার যেটার মধ্যে কোনো স্বাদ নেই, সে তার ন্যাচারাল ফ্লেভার হারিয়েছে, কারণ সেটাকে বারবার ডিস্টিলড করা হয়েছে। এবং জলের একটা ন্যাচারাল, একটা প্রাকৃতিক জলে যে স্বাদ থাকে বা একটা ঝর্ণার জলের যে স্বাদ, সেটার সঙ্গে ডিস্টিলড ওয়াটারের স্বাদের কোনো তুলনাই হয় না। ডিস্টিলড ওয়াটার হচ্ছে ফ্ল্যাশি, ফ্ল্যাশি মানে কি এর মধ্যে কোনো গভীরতা নেই বা এর মধ্যে কোনো সাবস্ট্যান্স নেই। তাহলে সামারি পড়াটাও ঠিক সেই রকমই, যে সেই সামারির মধ্যে কোনো সাবস্ট্যান্স থাকে না, তার ফলে সেই সামারিটা পড়লে তুমি সেটা থেকে গভীর কিছু শিখতে পারবে না, মানে তোমার আন্ডারস্ট্যান্ডিংটাও অত গভীর হবে না। একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি না। ফর এক্সাম্পল, আমি জানি না তোমরা কতজন চাঁদের পাহাড় এই নভেলটা পড়েছো। ওই চাঁদের পাহাড় নভেলটা তুমি যদি না পড়ে শুধুমাত্র সামারিটা পড়ো, তাহলে অ্যাজ পার মাই ওপিনিয়ন এটা একটা ক্রাইম। কারণ তুমি যদি নভেলটা পড়ো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দরভাবে, কত ডিলাইট তোমাকে সে একটা নভেল দিতে পারে, তার পাতায় পাতায় এত চমক আছে এবং সেটা থেকে তুমি এত প্লেজার বা আনন্দ পাবে যেটা সামারি থেকে তো কোনোভাবেই পাওয়া যায় না।
অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হয় আমাদের সবাইকে এই সামারি কালচার থেকে বেরিয়ে আসতে হবে, তবেই আমরা অ্যাকচুয়ালি স্টাডি বা পড়াশোনাটা করতে পারবো এবং পড়াশোনার যে উপকারিতা সেটা পাবো। রিডিং মেকেথ আ ফুল ম্যান। তাহলে পড়াশোনা, আচ্ছা এখানে এই যে পড়াশোনার ব্যাপারটা আছে, এখানে একবার বলে দিই যে ফ্রান্সিস বেকন এই পড়াশোনাটা কিন্তু অনেক দিকে পড়তে বলছেন। উনি বলছেন ইউ শুড স্টাডি অন ভ্যারিয়াস সাবজেক্টস। ইয়েস, তোমার যেটাতে ইন্টারেস্ট আছে সেইটাতে বেশিরভাগ সময়টাই তুমি দেবে স্টাডি করার জন্য, বাট তোমার পড়াশোনাটা যেন ওয়ান ডাইমেনশনাল না। ফর এক্সাম্পল, আমার মার্ভেল কমিক্স ভালো লাগে, তো আমি সারা জীবন ধরে শুধু মার্ভেল কমিক্সই পড়ে যাচ্ছি। বা আমার গাড়ির পার্টস ভালো লাগে, তো সারা জীবন আমি গাড়ির পার্টস সম্বন্ধিত পড়াশোনাই করে যাচ্ছি, অন্য কিছু করছি না। তাহলে এটা একটা কুয়োর ব্যাঙের মতো ব্যাপার হয়ে যাবে। তাহলে তুমি যে কোনো একটা সোশ্যাল সিচুয়েশনে গেলে হয়তো অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তখন সেটা তুমি পার্টিসিপেট করতে পারবে না। একটা লার্নড পারসন যার মধ্যে পড়াশোনা আছে সে সব বিষয়েই দক্ষ, কিন্তু তার মধ্যে সব বিষয় সম্বন্ধেই অল্প বিস্তর পড়াশোনা আছে, সেই হচ্ছে আদতে একজন লার্নড পারসন। তাহলে তুমি নিজেকে শুধুমাত্র একটা জিনিসের মধ্যেই আবদ্ধ করে দিও না যখন তুমি পড়াশোনা করছো। ইউ শুড বি ওপেন টু ডিফারেন্ট কাইন্ড অফ স্টাডিজ। না, আমরা কি বলি আমার হিস্ট্রি ভালো লাগে না, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি আ লার্নড পারসন, তোমার হিস্ট্রি ভালো না লাগলেও ইউ শুড হ্যাভ দ্য কিউরিওসিটি, তোমার মধ্যে এই কিউরিওসিটিটা থাকা দরকার যে ঠিক আছে আমি হিস্ট্রি সম্বন্ধেও কিছু পড়াশোনা করি। একই ধরনের পড়াশোনাতে আবদ্ধ করে রেখো না, তাতে কিন্তু তোমার মানসিক বিকাশ হবে না। মানসিক বিকাশের জন্য সব ধরনের পড়াশোনারই দরকার আছে। সো রিডিং মেকেথ আ ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান। নাও কনফারেন্স আর রেডি ম্যান মানে হচ্ছে যে তুমি যদি পড়াশোনা করো তাহলে যে কোনো জায়গায় কথোপকথনের জন্য এবং যে কোনো বিষয়ে কথোপকথনের জন্য তোমাকে আর ভাবতে হবে না, তুমি সবসময় প্রস্তুত থাকবে। এবং এটা হয়, তোমার মধ্যে যদি পড়াশোনা থাকে না, তুমি অবাক হয়ে যাবে যে কোনো একটা বিষয়ে তোমার হয়তো প্রস্তুতি নেই, তা সত্ত্বেও তুমি সুন্দর ওই বিষয়টার ব্যাপারে কারোর সামনে নিজের মতটা তুলে ধরতে পারবে। অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। নাও রাইটিং, লেখাটাও ইম্পর্টেন্ট। যেহেতু লেখাতে আমাদের অনেক সময় থাকে, সেই জন্য আমরা সেটাকে আরও ভালোভাবে রিফাইন করতে পারি। মানে তোমার যে থটস সেগুলোকে তুমি যদি লিখে রাখতে পারো, তাহলে তোমার যে ভুল ভ্রান্তিগুলো বলার সময় হচ্ছে সেই ভুল ভ্রান্তিগুলো কিন্তু সব সরে যাবে, এবং তখন তুমি কী হবে, এক্স্যাক্ট, মানে তোমার যে লেখা সেটা একদম সঠিক হবে। কিন্তু তুমি যখন সেই জিনিসটা লিখবে, যেহেতু বিকজ ইউ হ্যাভ আ লট অফ টাইম টু রেট্রোস্পেক্ট, কারণ লিখে তুমি যখন আবার পুনরায় সেটাকে পড়ছো, কিছু লাইনকে বিবেচনা করছো, পুনর্বিবেচনা করছো, চেঞ্জেস করছো, এবং সেটাকে আস্তে আস্তে তুমি কী করছো, রিফাইন করছো, এবং সেটাকে তুমি 100% সঠিক করতে পারবে। অ্যান্ড দেয়ারফর if a man write little, he had need have a great memory. ফ্রান্সিস বেকন এখানে সুন্দর বলছেন, উনি বলছেন, এবং ঠিক সেই জন্যেই একটা মানুষ যে লেখে কম, he had need to have a great memory। তাহলে যদি আমি লিখি কম, তাহলে আমাকে বেশিরভাগ জিনিসই কী করতে হবে, মনে রাখতে হবে। কারণ বাবা মা আগে বলতেন, এখনও বলেন, দেখবে যে কোনো জিনিস যদি মনে রাখতে পারছো না, তাহলে দ্য বেস্ট ওয়ে টু রিমেম্বার ইজ তুমি সেটাকে লেখো, বারবার লেখো। লেখার মাধ্যমে সেটা তোমার লং টার্ম মেমোরিতে চলে যায়, মানে যেখান থেকে তুমি আর সেটাকে ভুলবে না। মানে তোমাকে আর এফর্ট দিয়ে ওটাকে মনে রাখতে হবে না যদি তুমি জিনিসটাকে লেখো। অ্যাডভাইসটা আগে আমাদের বাবা মা দিতেন। ফ্রান্সিস বেকন সেটার সঙ্গে একমত হচ্ছে যে তুমি যদি লেখার অভ্যাস করো, তাহলে তোমাকে মনে রাখার যে একটা চাপ, যে আমাকে এটা মনে রাখতে হবে, সেটা হবে না। কারণ লিখলে সেটা স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকলি তোমার লং টার্ম মেমোরিতে চলে যাবে। ইফ হি কনফার লিটল, আর যে কথোপকথন কম করে বা লোকের সঙ্গে কথাবার্তা কম বলে, হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট ওয়েট। তাকে কি করতে হবে, যেহেতু তার লোকের সঙ্গে কনভারসেশন বা কথোপকথনের অভ্যাস নেই, সেই জন্য তাকে তার অনেক উপস্থিত বুদ্ধি থাকতে হবে। যার লোকের সঙ্গে কথা বলার অভ্যাস নেই, তার সঙ্গে কেউ যদি কথা বলতে আসে, তখন তাকে কি করতে হবে, তখন তাকে উপস্থিত বুদ্ধির
সাহায্য নিয়ে সেই কথোপকথনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু তোমার যদি লোকের সঙ্গে কথা বলার অভ্যাস থাকে, তোমার যদি কোনো একটা বিষয়ের ওপরে ডিসকাশন বা আলোচনা করার অভ্যাস থাকে, এর আগে হয়তো অনেক আলোচনাতে তুমি অংশগ্রহণ করেছো, তাহলে কিন্তু তোমার উপস্থিত বুদ্ধির সাহায্য নেবার কোনো দরকার নেই। ন্যাচারালি তোমার অভ্যাস বসে বা তোমার পাস্ট এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করেই তুমি খুব সহজাতভাবেই একটা আলোচনাকে বা একটা ডিসকাশনকে এগিয়ে নিয়ে যেতে পারবে বা তার একটা অংশ হতে পারবে। তাহলে সেই জন্য বলছে যে তোমাকে রেগুলার ডিসকাশনে, ডিবেটে বা কনভারসেশনে অংশগ্রহণ করতেই হবে। আর না করলে তোমাকে কিন্তু তোমার উপস্থিত বুদ্ধিটার সাহায্য নিতে হবে, যেটা সবসময় সবার কাছে থাকে না। অ্যান্ড ইফ হি রিড লিটল, আর কেউ যদি পড়ে কম, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং টু সিম টু নো দ্যাট হি ডথ নট। ফ্রান্সিস বেকন এটা একটু তির্যকভাবে বলছেন। উনি বলছেন আজ যে পড়াশোনা কম করে তাকে কি হতে হবে, তাকে খুব ধূর্ত বা চালাক হতে হবে। বিকজ টু সিম টু নো দ্যাট হি ডাজ নট, এখানে ডথ মানে আগেকার ইংলিশে ফ্রান্সিস বেকনের সময় এই ডাজকে ডথ বলা হতো, মানে যে পড়াশোনা কম করেছে তাকে ধূর্তামি বা চালাকির সাহায্য নিতে হবে এবং তাকে এমন হাবভাব দেখাতে হবে যাতে এটা প্রকাশ না হয়ে পড়ে যে সে পড়াশোনা করে না। এবং দেখবে সেটা কিন্তু যে যতই চেষ্টা করুক সেটা ধরা পড়েই যায়। কোথাও একটা আলোচনা করছো, কেউ আদতে পড়াশোনা করে সেই আলোচনাতে অংশগ্রহণ করছে আর নাকি কেউ শুধুমাত্র ভুলভাল বকে যাচ্ছে, সেটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করে নিতে পারি। বাট কেউ যদি খুব ধূর্ত হয়, চালাক হয়, তাহলে হয়তো সেই সিচুয়েশন থেকে কোনো মতে সে পরিত্রাণ পেতে পারে। তাহলে আমরা যদি পড়াশোনা না করি, আমরা যদি কথোপকথন বা ডিসকাশনে অংশগ্রহণ না করি, আর আমরা যদি না লিখি, তাহলে আমাদের বিভিন্ন রিয়েল লাইফ সিচুয়েশন থেকে বেরোনোর জন্য এই সমস্ত পন্থা অবলম্বন করতে হবে। হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ। না, আমরা যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করি তাহলে কি হয়, সেই ইতিহাসে কি কি ঘটেছে সেটা সম্বন্ধে পড়াশোনা করলে তাহলে সেটা থেকে আমরা উই ক্যান টেক লার্নিং, সেটা থেকে আমরা শিক্ষা পাই এবং সেই শিক্ষাটাকেই আমরা আমাদের বাস্তব জীবনে বা ফিউচারে কি আমাদের করা উচিত সেটার সম্বন্ধে একটা হিন্ট পাই। তাহলে সেই জন্য বলা যেতে পারে যে হিস্ট্রি থেকে আমরা আরও ওয়াইজ হই, মানে আমাদের যে কোনো ব্যাপারে ডিসিশন নেওয়ার যে দক্ষতা সেটা বাড়ে। স্প্যানিশ ফ্লু হয়েছিল, সেই স্প্যানিশ ফ্লুতে কি হয়েছিল সেটা নিয়ে পড়াশোনা করার ফলেই তো এই যে কোভিড-19, এই কোভিড-19-এর কী কী প্রিকশন নেওয়া উচিত এবং কোভিড-19 থেকে কিভাবে বেরোনো যায় সেটার অনেক রাস্তা আমাদের ওই আগে স্প্যানিশ ফ্লুর যে প্যান্ডেমিক সেটা দেখিয়েছে। তাহলে হিস্ট্রি থেকে আমরা এক্সাম্পল বা উদাহরণ নিয়ে বা লার্নিং নিয়ে সেটা আমরা ফিউচারে বা বর্তমানে ব্যবহার করতে পারি। পোয়েটস উইটি, আর যদি আমরা পোয়েটস পড়ি বা কবিতা পড়ি তাহলে সেটা আমাদেরকে কী করে, খুব উইটি করে। এই উইটি মানে কি, যে খুব তাড়াতাড়ি ভাবতে পারে, মানে কুইক থিঙ্কিং এই ব্যাপারটা। কারণ পোয়েটসের মধ্যে দেখবে এমন ধরনের ভাষা ব্যবহার করা হয় যে ভাষাটাকে আমরা এক্সপেক্টই করি না। তাহলে একটা পোয়েমে যখন কোনো লাইন পড়ছি তখন আমাদের মনে আসছে বাহ, এইভাবেও এই জিনিসটাকে বলা যায়, সেই ধারণাটা আমাদের মধ্যে এলো। তাহলে কেউ যদি পোয়েমস পড়ে বা কেউ যদি পোয়েটসদের পড়ে এবং তাদের ভাষাটাকে যদি লক্ষ্য করে ভালোভাবে, তাহলে তার মধ্যে কোন অ্যাবিলিটিটা ডেভেলপ হবে, অ্যাবিলিটি হচ্ছে কুইক থিঙ্কিং। সে খুব জিনিসের ব্যাপারে খুব তাড়াতাড়ি ভাবতে পারবে এবং সেটার বিষয়ে বলতে পারবে। নেক্সট হচ্ছে দি ম্যাথামেটিক্স সাটল। আর যদি কেউ ম্যাথ নিয়ে পড়াশোনা করে তাহলে তার ভাবনা চিন্তাটা ভীষণ সূক্ষ্ম হয় এবং সেটাতে খুব প্রিসিশন, মানে খুব নির্ভুল হয় এবং যে কোনো প্যাটার্ন সেটাকে সে ডিটেক্ট করতে পারে এবং যে কোনো প্রবলেমকে সে সিস্টেম্যাটিক্যালি, মানে অঙ্কের মতো করে অ্যাপ্রোচ করতে পারে এবং সেটাকে সলভ করতে পারে। তাহলে এই সমস্ত জিনিস কেউ যদি ম্যাথ নিয়ে পড়াশোনা করে তাহলে হয়। ন্যাচারাল ফিলসফি ডিপ। ন্যাচারাল ফিলসফি মানে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এগুলোকে বলা হচ্ছে। এগুলো নিয়ে কেউ যদি পড়াশোনা করে তাহলে এই পুরো পৃথিবীটা কিভাবে চলছে এবং এই পুরো পৃথিবীতে এই যে লাইফ এবং আমাদের যে অস্তিত্ব এবং এই ইউনিভার্সটা যে একটা
প্রিন্সিপালের উপরে দাঁড়িয়েছে সেইগুলো সম্বন্ধে আমাদের ডিপার আন্ডারস্ট্যান্ডিং হয়। এবং সেই জন্য ন্যাচারাল ফিলসফি ডিপ এই কথাটা বলা হচ্ছে। আর মোরাল গ্রেভ মানে গাইজ ফিলসফির কথা বলা হচ্ছে। এবং এই যে আমরা যদি এথিক্স নিয়ে, আমাদের হিউম্যানিটি নিয়ে, আমাদের পার্সোনাল মাইন্ড নিয়ে, মানে মানুষ কীভাবে চিন্তা ভাবনা করে সেই সব নিয়ে ভাবি, তাহলে আমাদের মধ্যে একটা সিরিয়াসনেস বা আমরা অনেক থটফুল হই বা চিন্তাশীল হই। যত বেশি মানুষের মন নিয়ে পড়াশোনা করব, তত আমরা মানুষকে বুঝতে পারবো এবং তত আমাদের মধ্যে মানুষকে বোঝার ক্ষমতাটা বাড়বে। এটা হচ্ছে মোরাল গ্রেভ। আর হচ্ছে লজিক অ্যান্ড রেটরিক এবল টু কন্টেন্ট। আর লজিক, কোনো কিছুতেই আমরা যদি কারণ খুঁজতে পারি এবং কারণটাকে যদি আমরা বর্ণনা করতে পারি এবং সেই বর্ণনা করার জন্য যদি রেটরিক ইউজ করি, রেটরিক মানে এক ধরনের বিশেষ স্টাইলে কথা বলা, তাহলে কিন্তু কন্টেন্ট মানে ওই কনভারসেশনের কথা বলেছে। তাহলে আমার যে কথা বলার ক্ষমতা, কাউকে আমার কথার দ্বারা প্রভাবিত করার ক্ষমতা, সেটা বাড়বে। তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পড়াশোনার বিভিন্ন ধরনের সুবিধা আছে বা বিভিন্ন ধরনের উপকারিতা আছে এবং সেইগুলি ফ্রান্সিস বেকন এখানে পয়েন্ট আউট করছেন। স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স। তাহলে এখান থেকে বলা হচ্ছে যে পড়াশোনা সেই কী করে, সেই পড়াশোনাটা কিন্তু যখন পড়াশোনা করবে সেটা কিন্তু তুমি কিভাবে কথা বলছো, তুমি একটা মানুষকে কিভাবে দেখছো বা তোমার ব্যবহারের মধ্যেও তার যথেষ্ট প্রভাব কিন্তু থাকে। এটা তো আমরা সবাই দেখেছি, এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে একটা পড়াশোনা করার লোককে দেখলে তার কথাবার্তা বলা, তার হাবে ভাবে আচরণে সব কিছুতে কিন্তু সেটা প্রকাশ পায়। না, there is no stone or impediment in the wit but may be wrought out by faith studies. না, এখানে ফ্রান্সিস বেকন বলছেন যে হয়তো তোমার মধ্যে সূক্ষ্মতা নেই বা কোনো জিনিসকে তুমি অর্গানাইজড ওয়েতে করতে পারো না বা কোনো জিনিসকে তুমি মনে রাখতে পারো না বা তুমি কোনো একটা জায়গায় যে তোমার যেটা বলার আছে, তোমার যে ওপিনিয়ন আছে বা তোমার যে মতামত, সেটাকে তুমি গুছিয়ে বলতে পারো না বা তুমি লজিক্যালি ভাবতে পারো না, যাই হোক না কেন, সেইগুলোকে সব ওয়েট বলা হচ্ছে, মানে তোমার বুদ্ধিমত্তা। দের ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য ওয়ে, মানে তোমার মধ্যে যে বুদ্ধিমত্তা নেই বা কোনো একটা জিনিসের ক্ষমতা নেই তোমার মধ্যে বা কোনো একটা ক্ষমতা তোমার মধ্যে ল্যাক বা অভাব আছে, সেটাকে স্টোন বা ইম্পেডিমেন্ট বলা হচ্ছে, যে তোমার মধ্যে এই জিনিসটা নেই। বাট মে বি রড আউট বাই ফেট স্টাডিজ, বলছে এমন কোনো জিনিস নেই যে জিনিসটাকে রড আউট মানে ভালোভাবে পরিশ্রম করে অধ্যবসায় দিয়ে তৈরি করা যায় না। এবং তোমার মধ্যে যে ওয়েট, যে বুদ্ধিমত্তাটার অভাব আছে, সেই অভাবটা পূরণ করতেই পারো বাই ফিট স্টাডিজ, মানে উপযুক্ত পড়াশোনার মাধ্যমে। তাহলে এখানে উনি একবার এনকারেজ করছেন আমাদেরকে যে তোমার যদি মনে হয় যে তুমি এই জিনিসটা ভালো না, তুমি ম্যাথ ভালো বুঝতে পারো না, সেটাকে তুমি যদি যথেষ্ট উপযুক্ত পড়াশোনা দাও বা উপযুক্ত পড়াশোনা করো, তাহলে তুমি নিশ্চয়ই সেটাতে ভালো হতে পারবে। বলছেন এটা হচ্ছে একটা লাইক অ্যাজ ডিজিজ অফ দ্য বডি, বলছে একটা শরীরের রোগের মতো। মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, বলছে ঠিক যেরকম শরীরের রোগ হলে প্রত্যেকটা আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা এক্সারসাইজ আছে, ঠিক সেই রকমই তোমার আলাদা আলাদা বুদ্ধিমত্তার অভাবের জন্য আলাদা আলাদা স্টাডিজ আছে। সেই উপযুক্ত স্টাডিজ করলেই তুমি যে জিনিসটাতে দক্ষ হতে চাইছো বা লার্নড হতে চাইছো বা জ্ঞানী হতে চাইছো, সেটা অবশ্যই হতে পারবে। ফর এক্সাম্পল উনি বলছেন যে বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেঞ্জ। বোলিং মানে একটা খেলা, বলছে এটা যদি কেউ করে তাহলে সেটা হচ্ছে স্টোনস মানে ওই কিডনি বা লিভারে পাথর হওয়া, সেটাকে বলা হচ্ছে স্টোনস অ্যান্ড রেঞ্জ, তাহলে এর জন্য খুব ভালো। শুটিং ফর দ্য লাংস, আর শুটিং হচ্ছে লাংসের তোমার যদি রোগ হয় তাহলে তার জন্য খুব ভালো। অ্যান্ড ব্রেস্ট, আবার বুকের জন্য ভালো। জেন্টল ওয়াকিং ফর দ্য স্টোম্যাক, আর পেটের জন্য মৃদুমন্দভাবে হাঁটা, সেটা খুব ভালো। রাইডিং ফর দ্য হেড, আর মাথা মানে যাতে তোমার মাথাটা ভালোভাবে কাজ করে, সেটার জন্য রাইডিং খুব ভালো। অ্যান্ড দ্য লাইক, বিভিন্ন বডি পার্টসের যদি কোনো রোগ হয় তাহলে বিভিন্ন বডি পার্টসের জন্য আলাদা আলাদা এক্সারসাইজ আছে। সো ইফ এ ম্যানস উইথ বি ওয়ান্ডারিং, তারপরে ফ্রান্সিস বেকন একটা দারুণ এক্সাম্পল দিচ্ছে যে ধরো একটা মানুষ সে কোনো জিনিসে মনোযোগ দিতে পারে না বা তার মধ্যে একাগ্রতার অভাব আছে, তাহলে তাকে বলে ওয়ান্ডারিং, মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো, মানে তার মনটা বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়, ফোকাস নয়।
তাহলে তাকে বলো লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাকে ম্যাথামেটিক্স পড়তে বলো। কারণ ম্যাথামেটিক্স সে যদি পড়াশোনা করে তাহলে তার মধ্যে একাগ্রতা বাড়বে, তার মধ্যে অ্যাটেনশন, তার মনোযোগ বাড়বে। কিভাবে? ফর ইন ডেমনস্ট্রেশনস ইফ হিজ উইথ বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটল হি মাস্ট বিগিন আগেন। কারণ যখন সে অঙ্ক করবে বা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করবে, ডেমনস্ট্রেশন মানে যখন সে ম্যাথামেটিক্স করছে বা কোনো একটা প্রবলেমকে ম্যাথের সলভ করছে। ইফ হিজ উইথ বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটল, বলছে সেই সময় তার ভাবনা সেটা যদি একটুও ওয়ান্ডার মানে অন্যদিকে চলে যায়, তাহলে কী হবে? তাহলে আবার তাকে সেই অঙ্কটা প্রথম থেকে শুরু করতে হবে। তাহলে এটা থেকে প্রমাণ হচ্ছে যে এরকম যখন 2-4 বার সে এরকম অঙ্ক করতে করতে অন্যদিকে ভাবতে বসলেই যে দেখবে যখন যে অঙ্কটা আবার প্রথম থেকে করতে হচ্ছে, সেখান থেকে কী হবে? তার একাগ্রতা বাড়বে এবং অবশেষে এটা যদি কন্টিনিউয়াসলি সে ফোকাস করে বা প্র্যাকটিস করে, তাহলে দেখবে সে এমন একজন ব্যক্তিতে পরিণত হয়েছে যার মধ্যে যথেষ্ট একাগ্রতা আছে। তো এটা উনি একটা এক্সাম্পল দিলেন যে তোমার মধ্যে একাগ্রতার অভাব থাকলে তুমি ম্যাথামেটিক্স করো। ইফ হিজ উইথ বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, বা এমন কেউ আছে তার মধ্যে এই বুদ্ধিমত্তাটা নেই যে সে সিমিলারলি লুকিং জিনিস, মানে যেটাকে আপাত দৃষ্টিতে একই মনে হচ্ছে কিন্তু তার মধ্যে পার্থক্য আছে, সেই সূক্ষ্ম পার্থক্যটাকে সে ধরতে পারে না, এরকম যদি কারোর বুদ্ধি হয়, তাহলে তাকে বলো স্কুলম্যানদের স্টাডি করতে। স্কুলম্যান কে ছিল? তারা ছিল মিডিভাল যুগের স্কলার্স। তারা কী করতো? তারা আপাত দৃষ্টিতে একই দুটো জিনিসের মধ্যে সূক্ষ্ম যে পার্থক্য সেটা খুঁজে বের করতো এবং একজন আরেকজনের সঙ্গে ডিবেট করতো। তাহলে তুমি যদি এটা করতে চাও, তোমার যদি এই অ্যাবিলিটিটা তুমি তোমার মধ্যে চাও যে আমি যেন দুটো জিনিসের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারি, তাহলে স্কুলম্যানরা যেভাবে এই কাজটা করতো সেটা পড়াশোনা করো, তাহলেই তোমার মধ্যে এই গুণটা চলে আসবে। ফর দে আর সাইমিনি সেক্টরস, মানে বলে না, আমরা বলি না যে যারা চুল চেরা বিশ্লেষণ করতে পারে, যেটাকে হয়তো সাধারণ দৃষ্টিতে কেউ যদি বলে না দেয় তাহলে বোঝাই যায় না। সেই চুল চেরা বিশ্লেষণ তুমি যদি শিখতে চাও বা সেটাতে তুমি যদি ইমপ্রুভ করতে চাও, তাহলে স্কুলম্যানদের পড়ো। ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স and to call up one thing to prove and illustrate another, let him study the lawyers cases. Now ফ্রান্সিস বেকন বলছেন, আর ধরো তোমার মধ্যে এই বুদ্ধিমত্তার অভাব আছে যে তুমি ডিফারেন্ট আইডিয়াসকে কানেক্ট করতে পারো না, যে একটা কনক্লুশনে আসার জন্য তুমি 3-4টে আইডিয়া বা ধারণাকে কানেক্ট করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এলে, এটা তুমি করতে পারো না, মানে তুমি ডিফারেন্ট আইডিয়াসকে কানেক্ট করতে পারো না। বা পাস্ট নলেজ, পাস্ট মানে পূর্বের কোনো জ্ঞান, সেটা হয়তো আগে তোমার জানা আছে কিন্তু আর্গুমেন্টের সময় তোমার মাথায় আসছে না, এই রকম অক্ষমতা তোমার যদি থাকে, ফ্রান্সিস বেকন বলছে তুমি ল পড়ো। তাহলে ফ্রান্সিস বেকন এই 3-4টে এক্সাম্পল আমাদের দিলেন যে এরকম নয় যে তোমার মধ্যে কোনো কিছুর অভাব আছে বা তুমি কোনো কিছুতে ভালো না মানেই সেটা সারা জীবন তোমার জন্য থেকে যাবে। তুমি যদি সেই বিষয়টা নিয়ে উপযুক্ত পড়াশোনা করো তাহলে তোমার বুদ্ধিমত্তার সেই দিকটা নিশ্চয়ই উন্নীত হবে। তার মানে ফ্রান্সিস বেকন আমাদের মোটিভেট করছেন যে আমরা বলি না আমি তো ম্যাথে ভালো নয়, তাহলে হয়তো আমি সারা জীবনই ম্যাথে ভালো থাকবো না, বা আমি ইংলিশে ভালো নয় তাহলে হয়তো সারা জীবনই আমি ইংলিশে খারাপ থাকবো। এই যে আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে, ফ্রান্সিস বেকন এটাকে সম্পূর্ণভাবে নাকচ করছেন। উনি বলছেন উপযুক্ত পড়াশোনায় এই সবগুলোকেই ওভারকাম করা যায়। নাও লাস্ট লাইন, সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড may have a special receipt. তাহলে ফ্রান্সিস বেকন এটা বলেই শেষ করছেন, আমাদের উদ্দেশ্যে বলছেন যে তোমার মাইন্ডে যা ডিফেক্ট বা ত্রুটি আছে, যে তুমি লজিক্যালি ভাবতে পারো না, ডিফারেন্ট আইডিয়াসকে কানেক্ট করতে পারো না, সূক্ষ্মভাবে চিন্তা করতে পারো না, চুলচেরা বিশ্লেষণ করতে পারো না, এই সব কিছুরই আমাদের কাছে সমাধান আছে। যেরকমভাবে ডিফারেন্ট বডি পার্টসের যদি অসুবিধা হয় ডিফারেন্ট এক্সারসাইজেস আছে, ঠিক সেরকমই মাইন্ডেরও ডিফেক্ট থাকলে ডিফারেন্ট ডিফেক্টের জন্য ডিফারেন্ট স্টাডিজ আছে, এবং সেটাকেই উনি বলছেন একটা স্পেশাল রিসিপ্ট। I hope you understood my explanation. I hope you enjoyed my explanation. Thank you for watching. Thank you for listening. My name is Kutubuddin. Have a nice day. Tata.